একদিনে শেষ হলো রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আদালতে বাবা মায়ের লোমহর্ষক বর্ণনা। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি 5 বছরের কারাদণ্ড, বলছেন আইনজীবী। রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসীদের প্রধান ভরসা কিশোর গ্যাং। অভিযানেও পুরোপুরি নির্মূল হচ্ছে না স্বীকারোক্তি পুলিশের। সীমান্তের সব হত্যাই বর্ডার কিলিং নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাস নির্মূলে বাধা মাদক। এবং রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান ভোলায় সমাহিত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। জানাজায় হাজারো মানুষ। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আমি তানিয়া হারুন এবং আমি রাকিব আহমেদ তমাল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। একদিনেই শেষ হলো রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ। আদালতে জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন রামিসার বাবা মা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা। তারা আশা করছেন দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে। তবে বিচারে তাড়াহুড়ার মধ্য দিয়ে কোনো খারাপ দৃষ্টান্ত স্থাপন না করার দাবি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত দিন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন রামিসার মা, বাবা, বোন, আত্মীয় এবং প্রত্যক্ষদর্শী সহ 16 জন। হাজির করা হয় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে। রামিসার বাবা হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। বলেন, রামিসাকে পাওয়া যাচ্ছে না। স্ত্রীর এমন ফোন পেয়ে বাসায় আসেন তিনি। পরে পাশের ফ্ল্যাটে সোহেল রানার বাসার দরজা হাতুড়ি দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান আদরের সন্তানের ক্ষতবিক্ষত মরদেহ। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে আসে নৃশংসতার চিত্র। ওনার বাসার পাশের বাসার থেকে যখন নাস্তা করেছিলেন তখন দেখেছিলেন যে আসামি সোহেল রানা এই জানালার গ্রিল ভেঙে নামতেছেন। পরে চোর চোর বলে করেছেন। পরে যখন ভিডিওতে গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানাকে দেখেন তখন উনি আইডেন্টিফাই করেন যে এই সেই সোহেল রানা। এরপর একে একে ফরেনসিক চিকিৎসক, সুরতহাল করা পুলিশ কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়ে শেষ হয় সাক্ষ্য গ্রহণ। বুধবার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য শোনার দিন ঠিক করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, রামিসাকে ধর্ষণ ও হত্যা করতে দেখেছেন। জবানবন্দিতে কেউ এমন কথা বলেননি। আসামিপক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। দ্রুততম সময়ে এই মামলার রায় আসবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রামিসার স্বজনরা। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও 15 দিনের মধ্যে শেষ হবে সরকারের কাছে, এমন নিশ্চয়তা চেয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের সোনাতলায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ফাহিমা হত্যা মামলার বিচারে দীর্ঘসূত্রিতা হলে এই বিচার আর হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই বলেও মন্তব্য করেছেন জামায়াতের আমির। এ সময় তিনি আরও বলেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবিলার জন্য। সেই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত, তার কিছুই সরকার না করে তড়িগড়ি করে পাশ কাটিয়ে কাজ করেছে। এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী যিনি তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। একটি বা দুটি নয়, একসাথে ঝরে গেল 6টি নবজাতকের প্রাণ। চিকিৎসার আড়ালে যারা এমন মৃত্যু ফাঁদ তৈরি করলেন, যাদের অবহেলা, গাফিলতি কিংবা উদাসীনতায় করুণ মৃত্যু হলো 6টি শিশুর, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হতে পারে মাত্র 5 বছরের কারাদণ্ড।
আইনজীবী ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর এই চাঞ্চল্যকর মামলার বিচারের মধ্য দিয়ে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব, যা থেকে শিক্ষা নিতে পারে স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত অন্য প্রতিষ্ঠানগুলো। কে করব আমাদের বিচার? সরকার আমাদের বিচার করব? ন্যায় বিচার নিয়ে এমন শঙ্কা দিন হাসপাতালে নিহত 2 নবজাতকের মায়ের। এই যে এখন গরম গরম হয়েছে, হয়তো বা 2 দিন পর আরেকটা গড়বো, আপনারা ওইটা নিয়েই পড়ে থাকবেন, আমার বেবিদের কথা বুঝা যাবেন। কোরবানির ঈদের আগের দিন সকালে মাত্র 3 ঘন্টার ব্যবধানে রহস্যজনকভাবে দিন হাসপাতালের পোস্ট অপারেটিভে মৃত্যু হয় 6 নবজাতকের। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু হওয়া সেই শিশুদের মরদেহে মিলেছে নীলবর্ণ, দাবি ভুক্তভোগীদের। এমন মৃত্যুকে হত্যা দাবি করে দৃষ্টান্তমূলক বিচার চান তারা। জাস্ট একটা পরিত্যক্ত ভবনে একটা মানে কমার্শিয়ালি যে চিন্তা আর কি, তাদের একদম পরিকল্পিত এটা একটা হত্যা। সরকারের কাছে আমি চাই যে তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আইনগতভাবে যে শাস্তিটা হওয়ার দরকার সেটাই তো চাই। আমরা তো আর চাইলে কিছু করতে পারবো না, এদেরকে পারবো না। 6 শিশুর মৃত্যুর এই ঘটনায় রাজধানীর রমনা থানায় মামলা করেছেন নিহত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দায়সারা চিকিৎসা, অসতর্কতা এবং ইচ্ছাকৃত অবহেলায় প্রাণ গেছে শিশুদের। যদিও মামলায় হাসপাতাল কর্তৃপক্ষ বা ঘটনার দিন রাতে দায়িত্বরত 3 নার্স, ইনচার্জ, চিকিৎসক সহ দায়িত্বরত কাউকেই এখনও প্রাথমিক জিজ্ঞাসাবাদ বা আটকও করেনি পুলিশ। যারা আসামি তাদের গ্রেপ্তারের বিষয়টি কিন্তু ওইখানে এজাহারে কোনো কারো নাম নাই। সেখানে যেটা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ যারা কর্তৃপক্ষ বলতে আবার বোঝায় যে মানে আরও মানে যারা পরিচালনা করে অথবা মালিক পক্ষ, এবং তারা আবার ওইখানে ছিল না। আপনি যেটা বললেন যে যেখানে তারা ডিউটি ছিল তাদের ওই এজাহারে কিন্তু কারো নাম নাই। সুতরাং এইটা পুলিশের তদন্ত চলছে, তদন্তে যাদের সংশ্লিষ্টতা আসবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে। তদন্ত প্রতিবেদন আর ফরেনসিক রিপোর্টে অপরাধ প্রমাণিত হলেও চাঞ্চল্যকর এই মামলায় রাষ্ট্রীয় আইন অনুযায়ী অপরাধীর শাস্তি হবে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। পেনাল কোডের যে ধারাটিতে মামলা হয়েছে, এই ধারাটির সর্বোচ্চ শাস্তি হলো 5 বছর, এবং এই আইনটা করাই হয়েছে যে কোনো ধরনের আপনার নেগলিজেন্স, এমনকি অ্যাক্সিডেন্টও, গাড়ির অ্যাক্সিডেন্টও যদি নেগলিজেবলভাবে হয় তাহলেও এই ধারাতেই মামলা হবে, বিচার হবে। যে ইচ্ছাকৃতভাবে যদি কাউকে ক্ষতি করে দেওয়া বা এরকম হয়, এবং তখন যদি এই ধারায় বিচার করেন তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়াটা রিস্কের মধ্যে পড়ে যায়। সেই কারণে আমার মনে হয় যে স্বাস্থ্য খাতের জন্য একটা আলাদা আইন করা দরকার। অপরাধ বিশেষজ্ঞের মতে রাজধানীর দিন হাসপাতালে চিকিৎসার আড়ালে মৃত্যু ফাঁদ তৈরি করলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। আর বিচারে শুধু জরিমানা বা সতর্ক করা হলে এই হাসপাতালের অব্যবস্থাপনার কোনো পরিবর্তন হবে না। এই ঘটনা থেকে অন্যরাও কোনো শিক্ষা নেবে না। তারা যদি শিশুদের জন্য বা অন্য কোনো রোগীর জন্য অবহেলার জনিত কারণে মৃত্যু ফাঁদ তৈরি করে, তাহলে এর দায়টা তাদেরকে নিতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু শাস্তি যে কি হতে পারে বা হতে যাচ্ছে বা হবে, এটি তো আসলে আমরা অনুমান করতে পারি। মোটা দাগে শাস্তি বলে কিছুই হবে না। এই সময় আমরা বলছি না যে প্রয়োজন না হলে আপনি সবাইকে গ্রেপ্তার করেন, আপনি নজরদারির মধ্যে রাখেন, কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থাটা রাখা। পাশাপাশি এই হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার সূত্রপাত কোথা থেকে এটাও খুঁজে বের করা প্রয়োজন। সেন্টারগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। আমরা বারবার বলছি যে টাকা থাকলেই, প্রভাব থাকলেই তাকে হাসপাতাল অনুমোদন দেওয়াটা ঠিক না। দিন হাসপাতালের এই ঘটনা দেশের চিকিৎসা খাতের অব্যবস্থাপনা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং দিয়ে অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখছে শীর্ষ সন্ত্রাসীরা। অবৈধ দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা অপরাধে কিশোরদের কাজে লাগাচ্ছে সন্ত্রাসী চক্রগুলো। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযানে শুধুই অপরাধের সংখ্যা কমেছে, কিন্তু নির্মূল হয়নি। 1000-এর বেশি কিশোর গ্যাং সদস্য এবং একাধিক গ্যাং লিডারকে আটক করেও নিয়ন্ত্রণে আসছে না তাদের দৌরাত্ম্য। অবৈধ দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর। কিলার বাদল ও পিচ্চি হেলাল 2 শীর্ষ সন্ত্রাসী চক্রের মদদে প্রায় অর্ধশত কিশোর গ্যাং সক্রিয় এলাকাটিতে। 18টি কিশোর গ্যাং সরাসরি এলাকাটির নানা অপরাধে জড়িত। ঘুরে সন্দেহ হইলে চিনতে সব প্রমাণ হইতে হয়। এখানে এখনো আগের মতো, আগের চেয়ে বেশি। এখন মানুষের টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, এইটাই
এখন আমার মনে হয় এলাকার আছে, বাইরে এলাকার তো আসে। পরিচয় গোপন রাখার শর্তে কিশোর গ্যাংয়ের এক সদস্য জানায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে 3 রাস্তার নিয়ন্ত্রণ ও চাঁদার রহস্য। একটা লেগুনাতে 500-600 টাকা দাম। দোকানগুলো থেকে দোকানগুলোতে হইলো কাঁচামালের দোকান হইলো 200 টাকা, আর প্যান্ট শার্টের দোকান হইলো 100 টাকা। এই বক্তব্যের সাথে বাস্তবের মিলও পাওয়া যায়। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা সড়কের 3 রাস্তার মোড় পর্যন্ত অস্থায়ী দোকানদার কেউ ভয়ে চাঁদা দেওয়ার কথা স্বীকার করেন না। টাকা কত না সেটা তো আমি বলতে পারি না, এটা মহাজন জানে, সেটা মহাজন জানে, দোকান মালিক না। কাপিরে গো পেটে কল যদি আল্লাহ আমাকে পেটে কল যদি চাঁদা খাইব কি এর লাগি কাজ করে খাইতেছি আমরা, এবারেরও কাজ করে খাই। কইতে পারলাম না, আমি আগে ফার্ম গেট চলাইছি। ফার্ম গেটে তো শূন্য আসলে ওই সময়, শূন্য লাইন কাটতে পরে আর কাটে না। খালি এই জায়গাটার কত বাংলাদেশে কোনো জায়গায় ফ্রি আছে কোনো? এখানকার প্রায় 300টি দোকান থেকে দৈনিক 120 থেকে 220 টাকা করে আর প্রতি লেগুনা থেকে দিনে 500 টাকা চাঁদা তোলা হয়। চাঁদা তোলার ঘটনার সত্যতাও পাওয়া যায় ভুক্তভোগীর বক্তব্যে। পট পরিবর্তনের সাথে সাথে নাম পরিবর্তন হয়ে লোক পরিবর্তন হয়ে এখন তাদের মাধ্যমে চাঁদাবাজিগুলো হচ্ছে। বাদল শরীফ আছে, এখানে আপনার রুবেল নামে একটা ছেলে আছে, আলামিন আছে, তারপরে আপনার রিঙ্কু আছে, তারপরে আপনার এখানে আরও মামুন নামে একটা ছেলে আছে। এদের মাধ্যমে এখন এই টাকাগুলো সংরক্ষণ বা সংগ্রহ করা হচ্ছে। যারা সবচেয়ে বড় নাম কর তারা হলো কিলার বাদল, এরা হইলো মেন। উনি আগে চেয়ারম্যান ছিল, ওনার এক নামে ছিলেন যে চেয়ারম্যান বাদল, কিশোর গ্যাং চেয়ারম্যান। উনি কিশোর গ্যাংতে লাগায়, চাঁদাবাজিদের সন্ত্রাসদের লাগায়, উনি সব কিছুর মেন। উনি হইলো মেন, উনি সব কিছু ওনার মাধ্যমে চলে। উনি যেটা বলে ওটাই হয়। যত গ্রুপ আছে সব ওনার কাছে জিম্মি। উনি এই গ্রুপগুলো পালে। এখানে এখন 2টা দল হয়েছে, একটা হইলো পাপ্পুর গ্রুপ আর একটা হইলো সোহেল গ্রুপ, গিরাজ সোহেল। ডিএমপির অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান যেন চোর পুলিশের খেলা। পুলিশ ও সিটি কর্পোরেশন চালায় উচ্ছেদ, এরপর আবারও বসছে দোকান, চলছে চাঁদাবাজি। তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশের দাবি এলাকাটিতে চাঁদাবাজি হয় না। আচ্ছা, এই জায়গাটাকে কেন্দ্র করে টাকা তোলার অভিযোগ আছে। এটা আপনারা অবশ্যই আমার কাছে কোনো তথ্য নেই, তবে আপনারা অবশ্যই এটা যাচাই করবেন, করে যদি সঠিক তথ্য পান, কেউ যদি করে, আমরা এটা নিয়ে কোনো ইয়ে নাই, আমরা এটা নিয়ে জানি না। তবে আমরা চেষ্টা করি অভিযান যেন রাস্তা ক্লিয়ার থাকে, সেই চেষ্টাটা করি আমরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, 1000-এর বেশি কিশোর গ্যাং সদস্য সহ একাধিক গ্যাং লিডারদের আটক করেছে পুলিশ। এতে অপরাধের সংখ্যা কমেছে, কিন্তু নির্মূল সম্ভব হয়নি। কিশোর গ্যাং ছিনতাইকারী না, কিশোর গ্যাং হইল যে অস্ত্র, এক একজন এক এক অস্ত্র। এই যে শীর্ষ সন্ত্রাসী মাফিয়া বা এলাকার যে লোকাল চান্দাবাজ আছে, বিভিন্ন ছাতার আশ্রয়ে যারা আছে, তো এরা তো এইসব কিশোর গ্যাং নিজেরা তৈরি করে। যারাই দেখবেন নাম বড় বড় নাম আলোচনা আসে, প্রত্যেকের অধীনে এরকম 2-3টা কিশোর গ্যাং থাকে। তারা এইসব কিশোর গ্যাংকে পয়সা দেয় এইসব কাজ করার জন্য। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায়, যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরও নষ্ট করে। মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেমন জরুরি, তেমনি কিশোর গ্যাংয়ের লাগাম টানতেও দরকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা। সাধারণ মানুষের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কি পারবে নিরাপত্তা কবচ তৈরি করতে, নাকি শীর্ষ সন্ত্রাসীদের একটি মাত্র ফোন কলই আপনার আমার জীবন কেড়ে নেবে? এই অন্ধকার কবে ঘুচবে? এখন তারই অপেক্ষায় মোহাম্মদপুর সহ পুরো রাজধানীবাসী। মেহেদি হাসান, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে মাদক ও জুয়ার দৌরাত্ম্যের কারণে রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এজন্য মাদক ও জুয়া নিয়ন্ত্রণ আইনে সংস্কার আনার কথা জানান তিনি। অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের সব হত্যাকেই বর্ডার কিলিং বলা যাবে না। তিনি জানান, সীমান্তে পুশিনের বিষয়ে সজাগ রয়েছে বিজিবি। বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের সমস্যা সীমান্তে হত্যা। বারবার বৈঠক আর সমঝোতার পরও সীমান্তে হত্যা বন্ধ হয়নি। উল্টো সাম্প্রতিক সময়েও সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছেন কয়েকজন বাংলাদেশি।
মঙ্গলবার সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় সীমান্তে হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের 0 পয়েন্টে কোনো হত্যা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ভারতের সীমান্তে হত্যা হলে সেটা কিভাবে দেখবে সেটা তাদের বিষয়। তাই সীমান্তের সব হত্যাকে বর্ডার কিলিং বলা যাবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুশিন বন্দে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা 0 লাইনে এসে যদি কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোনো রকমের ইললিগ্যাল পুশিং বা পুশব্যাক এগুলার বিপক্ষে। জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী ঠাঁই হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দাদের কাউকে উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না। কেন মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের আটক করা হলেও দুর্বল আইনের কারণে বারবার ছাড়া পাচ্ছে। মোহাম্মদপুরে মাদক জুয়ার দৌরাত্ম্য বেশি। অপরাধ দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন সংস্কার করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। এ সময় রামিসা হত্যার বিচার দ্রুত শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সাজা কি হবে তা নির্ধারণ করবে আদালত। বিচার কার্য নিয়ে কোনো কথা বলতে চাই না। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। গার্জিয়ানদের উচিত। রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান ভোলায় সমাহিত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকালে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছায়। বেলা 2:15 ভোলা সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকাল 3:30 দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সমবেত হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানান রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। সোমবার বিকাল 3:30টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং 69 গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক তোফায়েল আহমেদ। গ্রামের আত্মীয় স্বজন ভোলা যত লোক আছে এবং সারা বাংলাদেশের সবার জন্য উনি করছেন। আমাদের ভালোই চলছে, আমি আল্লাহ হেরো ভালো কারেন্ট হের ভরে গ্যাস সবকিছু হের দিছে। এমন একজন অভিভাবক আমরা হারাইছি ভোলা জেলার। আমরা দেশবাসীর কাছে যাতে ওনার জানাজা সুস্থভাবে সম্পূর্ণ করতে পারে আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আহ্বান রাখছি। সন্ধ্যার বুলেটিনে বিরতি নিচ্ছি, আর ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে যা থাকছে। আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরাবে না কেন্দ্রীয় ব্যাংক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে সবশেষ 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1334 জন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, যাদের বেশিরভাগের বয়স 2 থেকে 18 মাস। আবার বয়স 6 মাস না হওয়ায় যেসব শিশু টিকার আওতায় আসেনি তাদের নিয়ে বাড়ছে উদ্বেগ। মোহাম্মদ হোসেন, বয়স 2 বছর, মুমূর্ষু অবস্থায় কাতর মুগদা হাসপাতালের বেডে। বাবা জুয়েল পেশায় রিকশা চালক, মা 8 মাসের গর্ভবতী। এই শরীরে বাচ্চাকে নিয়ে হাসপাতালে দৌড়ঝাঁপ যেন আরও বেশি পীড়াদায়ক হয়ে উঠেছে। তবুও একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে ছুটতে হচ্ছে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। ওর ঠান্ডা, কাশি, কোনো কিছু খাওয়া দাওয়া করছে না, শুধু একটু পানি দেয়, পানিটাও ফেলে দেয়। আর এখন এখানে তো কোনো কিছু পাচ্ছি না, সব
বাইরে থেকে আনতে হয়। হোসেইনের মতো আরও অনেক শিশু ভর্তি রয়েছে মুগদা হাসপাতালে। এসব শিশুর বেশিরভাগই টিকা পায়নি। হাতে গোনা কয়েকটি শিশু মাত্র 1 ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে কারো কারো বয়স 6 মাস না হয় টিকা পায়নি তারা। এমনই যমজ শিশু বরিশাল থেকে আসা আবু বকর ও ওমর। হাম আগে ছোট জানা হয়েছিল, পরবর্তীতে আস্তে আস্তে ও ট্রিটমেন্ট হওয়ার কারণে ও সুস্থ হয়েছে। ওর পাশাপাশি বড়জনার হয়েছে, তা বড়জনার সাথে সাথে ট্রিটমেন্ট দিছে। এখন আল্লাহর রহমতে দুইজনই ভালো। তবে হাসপাতালে রোগীর স্বজনেরা অভিযোগ করছেন অপরিচ্ছন্ন জায়গায় খাবার খাওয়া থেকে শুরু করে থাকতে হচ্ছে অস্বস্তিকর পরিবেশেই। রোগীরা তো অসুস্থ হয়ে থাকে এর লেগে আরো তেলা পোকা পড়া নোংরা আবর্জনা যে মুছলেও ভালো করে মুছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মে মাস থেকে এ পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 640 হামের রোগী ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে একজনও হামজনিত কারণে মারা যায়নি। আমাদের এখানে সার্বক্ষণিক আমাদের ডক্টর নার্স তারা মানে রোগীদের সেবা যত্ন দিয়ে এদেরকে সুস্থ করে তোলেন। তো বিশেষ করে যে অপুষ্টি একটা ব্যাপার আছে, তো চিকিৎসার পাশাপাশি মানে পুষ্টির দিকে যথাযথ গুরুত্ব দিলে আমার মনে হয় মানে শিশুরা তাড়াতাড়ি সুস্থ হচ্ছে আর কি। গত 15 মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে 594 জনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সবাইকে সতর্ক থাকার পরামর্শ তাদের। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা। হতদরিদ্রদের অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরের বাজেট তৈরি করা হয়েছে, একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে বাজেট প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে এক সেমিনারে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের বাজেটে সবসময় নিম্ন আয়ের মানুষকে উপেক্ষা করা হয়েছে, যেই কারণে দেশের দারিদ্র্যের সংখ্যা বাড়ছে, বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থান কমেছে। রাজনীতির মতো অর্থনীতিতেও গণতন্ত্র প্রয়োজন উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, খাদ্য নিরাপত্তা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। ব্যবসা বাণিজ্যের প্রসারে ব্যাংকিং খাতে সরকার মূলধন যোগান দেবে বলেও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ, তারা সবসময় বঞ্চিত। কিন্তু যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারাও আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আসতে হবে। এই জন্য আমরা একটা টাইটেল দিয়েছি, স্লোগান দিয়েছি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। রাস্তার কোনো আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। টানা 2 দিন ধরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা আন্দোলনের বিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় ইসলামী ব্যাংকের সচেতন নাগরিক ফোরাম। প্রয়োজনে আমানত তুলে নেওয়ারও হুমকি দিয়েছেন তারা। ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে আমানতকারীরা আন্দোলন করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তারা। আসার পর ইসলামী ব্যাংকগুলোকে যেভাবে তারা আক্রমণ করছে, এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা ভেবেছিলাম এ সরকার ক্ষমতা আসার পরে ইসলামিক ব্যাংকগুলোকে জেলে সাজাবে। গ্রাহকের আমানত বজায় রাখার জন্যই এখানে আজকে লোকজনের সমবেত হয়েছে। যতদিন না পর্যন্ত এই খসরুল আলমকে অবসর না করা হবে, ততদিন পর্যন্ত এখানে আন্দোলন সারা বাংলাদেশ হলে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালগুলোতে 10% বেড দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে সমন্বিত সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ফ্রি বেডের রোগীরা ডেঙ্গু সম্পর্কিত সব পরীক্ষায় 80% ছাড় পাবেন। হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখারও নির্দেশ দেন মন্ত্রী। সাখাওয়াত হোসেন বলেন, ভারত থেকে ডেঙ্গু সহ মশা মারার জন্য ওষুধ নিয়ে আসা হচ্ছে, যা ভালো বলে প্রমাণ হয়েছে। আগামী শনিবার থেকে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক প্রচারণা শুরু করা হবে। আগামী শনিবার সকাল 10টায় আপনাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10%-এ এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন।
আপনারা আমার কথাটাকে কোনো আপনাদের প্রতি হুকুম ভাববেন না। উই অল আর দ্য মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি বাংলাদেশে। গুলশান বনানী লেকের পানি দূষণমুক্ত রাখতে প্রতিটি ফ্ল্যাটে সুয়ারেজ ট্রিটমেন্ট ট্যাঙ্ক থাকা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বনানী, কালাচাঁদপুর ও হাতিরঝিল অংশে লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, লেকের কার্যক্রম পরিচালনা করতে ইতোমধ্যে 20টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। গুলশান সোসাইটির প্রতিটি ফ্ল্যাটে সুয়ারেজ ট্রিটমেন্ট ট্যাঙ্ক রাখা হবে যাতে লেকের পানি দূষণমুক্ত রাখা সম্ভব হয়। এ সময় রাজুক চেয়ারম্যান জানান, এই প্রকল্প শেষ করতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। আমাদের মন্ত্রণালয়ের 20টি মনিটরিং টিম বিভিন্ন অঞ্চলে ঘুরছেন। তারা ঘুরে আমাদের কাছে একটা রিপোর্ট পেশ করবেন। সিটি কর্পোরেশন, মন্ত্রণালয়, রাজুক, আন্তঃ মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে ঢাকায় সোসাইটির ফ্ল্যাটগুলিতে কমপক্ষে আগামী 6 মাসের মধ্যে এসটিপি করতে হবে, মানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান। সুয়ারেজ লাইনটা এই ডাইভার্ট করে এই দিক দিয়ে দাসের কান্দিতে যখন আমরা নিতে পারবো, তখন আর এই পানিতে ময়লা হবে না। তখন এটা অল্প স্বাভাবিক যে ক্লিনিং প্রক্রিয়া, সেটাতে এটা স্বাভাবিক থাকবে। আদারওয়াইজ এটা 1.5-2 বছর সময় লাগবে হয়তো প্রজেক্টটা কমপ্লিট হতে। সন্ধ্যার বুলেটিনে আরেকটি বিরতি নিচ্ছে। ফিরে এসে আরও থাকছে। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে মন্ত্রণালয়ের সিন্ডিকেটের সুযোগ নেই বললেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময় আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেই রমজান মাস বিবেচনায় পরীক্ষার তারিখ এগিয়ে 7ই জানুয়ারি করা হয়েছিল, কিন্তু সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা তো আলোচনা করে ডিক্লেয়ার করেছি, এখন দেখছি আপনারা বলছেন, তো ঠিক আছে, আমরা পাবলিক ওপিনিয়ন পোল যদি হয় আবার আমরা বুঝতে পারি। এত কিছু না, মানে রোজার কারণে এটা 1 মাস এগিয়ে আসছে, তা না হলে তো আমরা চেয়েছি এটা ফেব্রুয়ারি লাস্ট উইকে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার দায়িত্ব থাকা পর্যন্ত কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। সকালে রাজধানী স্কটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, রাশিয়ার সেনাবাহিনীর কাছে 30 বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার জন্য অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এজেন্সিগুলো এরই মধ্যে সিলগালা করা হয়েছে। মন্ত্রী জানান, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে 5 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি, এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকেই ছাড়ব না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। ফরিদপুরে ঢাকা ভাঙা মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। মারা গেছেন প্রাইভেট কারের চালকও, আহত হয়েছেন আরও 2 জন। ভোরে ভাঙা উপজেলার মালিগ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতদের সবার বাড়ি যশোরে। পুলিশ জানায়, যশোরগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ 6 যাত্রীর মধ্যে 4 জন ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার প্রাইভেট কার মারিয়েতেছে ট্রাকের পিছনে যেয়ে ওখানে জায়গায় ডেড বডি পাইছি, 2 জন মহিলা 2 জন পুরুষ।
গুলশান বনানী লেক নাগরিক বান্ধব ও দূষণমুক্ত করা সময় সাপেক্ষ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম। সকালে বনানী, কালাচাঁদপুর ও হাতিরঝিল অংশে লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, লেকের পানি দূষণমুক্ত রাখতে গুলশান সোসাইটির প্রতিটি ফ্ল্যাটে সুয়ারেজ ট্রিটমেন্ট ট্যাঙ্ক রাখা বাধ্যতামূলক করা হবে। এদিকে এই প্রকল্প শেষ করতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে বলে জানান রাজুক চেয়ারম্যান। বাগেরহাটে হজরত খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির টেনে নেয়া 7 বছরের শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে দিঘির মহিলা ঘাটের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও মাজারের খাদেমরা। এর আগে সোমবার রাতে মায়ের সাথে দিঘির পূর্ব ঘাটে গোসল করতে নামলে শিশুটিকে টেনে নিয়ে যায় দিঘির কুমিরটি। ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসন অংশ নেয় উদ্ধার অভিযানে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। একই সাথে তার বিরুদ্ধে আছে প্রবাসী পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার ও এলাকাবাসী। উদযাপন করা হলো দেশের অন্যতম ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, গ্রাহকের আস্থা ও ভালোবাসায় দীর্ঘদিন ধরে দেশীয় বাজারে সফলতার পর এবার আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন। এ সময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। পরে আলোচনা সভায় বক্তারা ব্যাংকের 27 বছরের পথচলা, অর্জনের ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের কথাও জানান কর্মকর্তারা। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে আরও থাকছে। ট্রাম্পের মধ্যস্থতায় আবারও পাল্টা হামলা বন্ধে রাজি হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। এখনও কঠোর অবস্থানে নেতানিয়াহু। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি অসংখ্যবার লঙ্ঘনের পর এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি মধ্যস্থতায় পাল্টা হামলা বন্ধ করতে সম্মত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান ট্রাম্প। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 3 জন। ইরানের কর্মকর্তারা সম্প্রতি আমেরিকাকে হুঁশিয়ারি দেয় যে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হলে আলোচনা ভেস্তে যেতে পারে। তেহরানের এই হুঁশিয়ারির পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথে তিনি ফোনে কথা বলেছেন। ট্রাম্প তার পোস্টে লেখেন যে হিজবুল্লাহ ও ইসরায়েল পাল্টা হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। নেতানিয়াহুর সাথে আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে জানান তিনি। পোস্টে ট্রাম্প আরও লেখেন, বৈরুতে সেনা পাঠাচ্ছে না ইসরায়েল। এছাড়া হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথেও কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট। তারা সব ধরনের গোলাগুলি বন্ধ করতে রাজি হয়েছে বলে জানান তিনি। ওয়াশিংটনে লেবাননের দূতাবাস নিশ্চিত করেছে যে হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা বন্ধে আমেরিকার প্রস্তাব মেনে নিয়েছে। এই সমঝোতা অনুযায়ী বৈরুতে হামলা বন্ধের বিনিময়ে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করা থেকে বিরত থাকবে। পরবর্তীতে এই যুদ্ধবিরতি পুরো লেবাননে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ট্রাম্প দুই পক্ষই লড়াই থামাতে রাজি হয়েছে বলে ঘোষণা দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার কঠোর অবস্থান বজায় রেখেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, হিজবুল্লাহ হামলা বন্ধ না করলে ইসরায়েল বৈরুতের সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানবেই। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। অন্যদিকে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক বাহিনীর ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণের কথা জানিয়েছে হিজবুল্লাহ।
এর আগে সোমবার হিজবুল্লাহর রকেট ও ড্রোনের জবাবে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক বাহিনী গত 25 বছরের মধ্যে লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করে ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করার পর এই বিমান হামলার নির্দেশ আসে। এর পরপরই ওই এলাকার হাজারো বাসিন্দা বাড়িঘর ছেড়ে সরে যেতে থাকেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আগামী সপ্তাহের মধ্যে ইরানের সাথে সমঝোতা হতে পারে বলে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এবিসি নিউজকে তিনি বলেন, যদি এই সমঝোতা হয় তবে তা সামরিক বিজয়ের চেয়েও ভালো হবে। এবিসি নিউজকে ট্রাম্প আরও জানান, ইরান যদি সত্যি আলোচনা স্থগিত করে তাতে বড় কোনো সমস্যা হবে না। আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে যুদ্ধবিরতির সময় বৃদ্ধি ও হরমুজ খুলে দেওয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া এক টেলিসাক্ষাৎকারে ট্রাম্প নিজেই একথা জানান। এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জনাথন কার্লকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের হামলা ঘিরে কিছু সমস্যার সৃষ্টি হলেও তিনি দ্রুতই সেটি সমাধান করেছেন। এ সময় ট্রাম্প দাবি করেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে দুপক্ষকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তার কথাতে দুপক্ষই রাজি হয়েছে বলেও দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সাথে চুক্তি হলে তা সামরিক বিজয়ের চেয়ে অনেক বেশি ভালো হবে। তবে দুদেশের মধ্যে বিরাজমান বৈরিতার কারণে এই চুক্তি করা অত্যন্ত কঠিন হবে বলেও মনে করেন তিনি। ট্রাম্প জানান, সমঝোতা স্মারকে আরও বেশ কিছু বিষয় যুক্ত করতে চান বলেই এখনও এটি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, লেবাননে ইসরায়েলের হামলার কারণে পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সাথে শান্তি চুক্তি বিষয়ক বার্তা আদান প্রদান স্থগিত করেছে তেহরান। আর এর ঠিক পরেই ট্রাম্প হিজবুল্লাহ ও নেতানিয়াহুর সাথে ফোনালাপের বিষয়টি প্রকাশ করেন। এর আগে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আলোচনা স্থগিত করার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটন কিংবা ইসলামাবাদকে জানায়নি তেহরান। তবে তিনি বলেন, ইরান যদি আলোচনা না করতে চায় তবে তাতে কোনো সমস্যা হবে না। এ সময় তিনি ইরানি শাসকদের যুদ্ধ করার সক্ষমতা নিয়ে কটাক্ষ করে বলেন, তারা যুদ্ধের চেয়ে আলোচনাতেই বেশি পারদর্শী। পাশাপাশি স্পষ্ট করেন, ইরান আলোচনা করতে না চাইলেও এখনই সেখানে হামলার কোনো পরিকল্পনা নেই। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায় আমেরিকা। কথা বলেছেন ইরানের যৌথ সামরিক কমান্ডের উপপরিদর্শক মোহাম্মদ জাফর আসাদি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। তার মতে আমেরিকার এমন চাওয়ার বিপরীতে যুদ্ধই হতে পারে একমাত্র বিকল্প। জাফর আসাদি হুঁশিয়ার করে বলেন, ইরান এখনও তাদের সব অস্ত্র সামনে আনেনি, যেগুলো শত্রুর জন্য নরক ডেকে আনতে পারে। এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনে পাঠানো সবশেষ প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। আমেরিকা ঐতিহাসিকভাবেই অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে পরিচিত, তাই তেহরান অত্যন্ত সতর্কতার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। ইউক্রেনে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার এই হামলায় কিয়েভ, নিপ্রো এবং খার্কিভের মতো গুরুত্বপূর্ণ শহরে এ পর্যন্ত অন্তত 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। এই হামলায় শুধু নিপ্রো শহরেই 12 জন নিহত হয়। অন্যদিকে রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলায় 24 তলা একটি ভবন ধসে পড়েছে এবং ভবনের নিচে মানুষ চাপা পড়েছে। কিয়েভে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সাবওয়েতে ভিড় করেছে। চলতি বছরের শুরু থেকেই রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালাচ্ছিল ইউক্রেন। তাই পাল্টা হামলায় রাশিয়ার মূল লক্ষ্য ছিল প্রতিপক্ষের বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে কেমারওয়ান জেলার জিয়াং মার্কেটের পাশে এই ঘটনা ঘটে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের 25টি পানিবাহী গাড়ি এবং 175 জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 7 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। জাকার্তার ডেপুটি গভর্নর রানো কার্নো জানিয়েছেন, এই ঘটনায় 304টি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে ভুক্তভোগী হয়েছেন অন্তত 679 জন। আগুন লাগার কারণ নিয়ে অনুসন্ধান চললেও কার্নো জানান, তার শহরে অগ্নিকাণ্ডের 95% ঘটনাই বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটে।
লন্ডনে পাতাল ট্রেন চালকদের 24 ঘন্টার ধর্মঘট চলছে। কর্তৃপক্ষের 4 দিনের কর্মসপ্তাহ চালুর প্রস্তাব নিয়ে বিরোধের জেরে এই পদক্ষেপ নিয়েছেন চালকরা। আর এমটি ইউনিয়নের প্রায় অর্ধেক চালক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফলে সকাল থেকেই বেকারলু ডিস্ট্রিক্ট ও ভিক্টোরিয়া সহ প্রধান লাইনগুলোতে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। বিকল্প হিসেবে বাস চালু থাকলেও অতিরিক্ত ট্রাফিকের কারণে সড়কে গাড়ির গতি ধীর হয়ে গেছে। এই সংকট নিরসন না হলে আগামী বৃহস্পতিবারও একই ধরনের ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নরওয়ে উপকূলে প্রায় 300 বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। গভীর সমুদ্রের তলদেশ থেকে প্রাচীন চীনামাটির পাত্র এবং অষ্টাদশ শতকের নানা রকম ইউরোপীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। নরওয়ের স্ক্যাগেরাক প্রণালীর এই নীল জলরাশি উপর থেকে দেখলে শান্ত মনে হলেও এর নিচে জমা হয়ে আছে 300 বছরের পুরনো ইতিহাস। সাগরে ভাসমান এই জাহাজটি এখন অভিযানের কেন্দ্রবিন্দু, কারণ এর ঠিক নিচেই খোঁজ মিলেছে অষ্টাদশ শতকের এক প্রাচীন জাহাজের। গবেষকদের ধারণা জাহাজটি সম্ভবত 1750 সালের দিকে সমুদ্রের বুকে তলিয়ে যায়। সম্প্রতি একটি বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের মালিক এই ধ্বংসাবশেষের খোঁজ পান। এরপরই শুরু হয় প্রত্নতাত্ত্বিকদের এক ঐতিহাসিক অভিযান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট গভীরে তীব্র চাপ আর অন্ধকার জয় করতে ব্যবহার করা হয় আধুনিক রোবোটিক প্রযুক্তি। রিমোটলি অপারেটেড ভেহিকলের মাধ্যমে পানির নিচ থেকে অত্যন্ত সাবধানে তুলে আনা হয় শত বছরের পুরনো ঐতিহাসিক সব প্রত্নবস্তু। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে নিখুঁতভাবে টিকে থাকা প্রাচীন চায়নার তৈরি নীল সাদা চীনামাটির পাত্র, বাটি ও থালা। এছাড়াও মিলেছে ইউরোপীয় ধাঁচের পানপাত্র, টেক্সটাইল, শস্যদানা এবং ঝাড়বাতির বিভিন্ন অংশ। নরওয়েজিয়ান মেরিটাইম মিউজিয়াম জানিয়েছে জাহাজটির মূল উৎস এবং গন্তব্য কোথায় ছিল তা এখনও অজানা। তবে উদ্ধার হওয়া এই অমূল্য সম্পদগুলো অষ্টাদশ শতকের সামুদ্রিক ইতিহাসের এক নতুন দুয়ার খুলে দেবে বলে আশা বিশেষজ্ঞদের। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। একদিনেই শেষ হলো রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আদালতে বাবা মায়ের লোমহর্ষক বর্ণনা। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি 5 বছরের কারাদণ্ড, বলছেন আইনজীবী। রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীদের প্রধান ভরসা কিশোর গ্যাং। অভিযানেও পুরোপুরি নির্মূল হচ্ছে না স্বীকারোক্তি পুলিশের। সীমান্তের সব হত্যাই বর্ডার কিলিং নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাস নির্মূলে মাদকী বাধা। এবং রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান ভোলায় সমাহিত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। জানাজায় হাজারো মানুষ। এই ছিল সন্ধ্যার বুলেটিন। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।